যে কারণে আমাদের এই অনুষ্ঠান ছিল, আপনারা জানেন আমরা প্রায় 15-20 দিন আগে থেকে এই কর্মসূচি ঠিক করেছিলাম, যেখানে আমরা প্রায় 400-450 ডাক্তারকে ইনভাইট করেছিলাম, যেহেতু আমাদের দীর্ঘদিনের একটা পরিকল্পনা ছিল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে বিভিন্ন পঞ্চায়েতে, বিভিন্ন জায়গায়, টাউন এলাকায় আমরা হেলথ ক্যাম্প অর্থাৎ স্বাস্থ্য শিবির করব। এবং সেই কারণে যেটা সব থেকে চ্যালেঞ্জিং একটা স্বাস্থ্য শিবিরের ক্ষেত্রে, যেহেতু এটা টানা 75 দিন চলবে, আমাদের বেশ কিছু ডাক্তারবাবুদের প্রয়োজন ছিল যারা নিজেদের প্রাইভেট প্র্যাকটিস বা সরকারি চাকরির পরেও সপ্তাহে 1 দিন 2 দিন করে আমাদের শিবিরে নিজেরা আসবেন, রোগী দেখবেন, চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেবেন। এবং সেই ক্যাম্পগুলো থেকে আমাদের যে ব্যবস্থাগুলো থাকছে তার মধ্যে ব্লাড প্রেশার টেস্ট থেকে শুরু করে, ব্লাড সুগার টেস্ট থেকে শুরু করে, ডেঙ্গু, ম্যালেরিয়া, বডি মাস ইন্ডেক্স, হিমোগ্লোবিন, এই সমস্ত কিছু আমরা ব্যবস্থা করে রাখছি। এবং আমরা তাই 20 দিন আগে থেকে আজকের এই কর্মসূচি ঘোষণা করেছিলাম। আমরা আশা করেছিলাম যে প্রায় 500 ডাক্তার হবে, কিন্তু যেখানে আমরা আজকে এই কর্মসূচি করেছি, এই সমন্বয় আমতলা প্রেক্ষাগৃহে যেখানে আজকের এই ডক্টরস কনভেনশন অনুষ্ঠিত হলো, এটা 1000 সিটের অডিটোরিয়াম, 1000টা সিট রয়েছে এবং প্রায় 1200 থেকে 1400 ডাক্তার এসে পৌঁছেছে। যেভাবে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন জায়গা থেকে, এমনকি জলপাইগুড়ি, সুদূর কুচবিহার, আলিপুরদুয়ার, দিনাজপুর, পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে, পুরুলিয়া, বাঁকুড়া থেকে, বিভিন্ন জায়গা থেকে সবাই এসেছেন আজকে আমাদের এই ডাকে সাড়া দিয়ে। আমি তাদের কাছে কৃতজ্ঞ। এবং আমরা এই কর্মসূচি আগামী 2 তারিখ থেকে, নতুন বছরের জানুয়ারি মাসের 2 তারিখ থেকে করব, যেখানে ডায়মন্ড হারবার লোকসভায় প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে আমরা এই ক্যাম্পগুলো করব। 10 দিন ধরে এক একটা বিধানসভা আমরা কভার করব। ডায়মন্ড হারবার থেকে আমরা শুরু করব। আমরা প্রাথমিকভাবে ঠিক করেছিলাম 1 তারিখ থেকে ক্যাম্পগুলো করব, কিন্তু যেহেতু প্রথম বছর, নতুন বছরের প্রথম দিন, সেই কারণে আমরা এটা 2 তারিখ থেকে করছি। কেননা প্রথম দিনটা সকলেই নিজের পরিবারের সাথে কাটাতে চায় এবং নিজস্ব অনেকের অনেক পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকে। তো 1 তারিখটা অ্যাভয়েড করে আমরা 2 তারিখ থেকে শুরু করছি। 2 তারিখ থেকে টানা 10 দিন ডায়মন্ড হারবারে ক্যাম্প হবে, তারপর ফলতা হবে, তারপর বজবজ হবে, তারপর সাতগাছিয়া হবে, তারপর বিষ্ণুপুর হবে, তারপর মহেশতলা হবে, তারপর মিটিয়াপুরুষ হবে। একে একে 70 দিনে 7টা বিধানসভা কভার করার পর শেষ যে 5টা দিন, অর্থাৎ 70 দিনের পর আরো 5 দিন আমরা অ্যাড করেছি 75 দিনের কর্মসূচি। শেষ 5টা দিনে ফলো আপ ক্যাম্প অর্থাৎ ফলো আপ শিবির হিসেবে আমরা এই 280টা, এক একটা বিধানসভায় যদি 40টা করে ক্যাম্প হয়, তাহলে 7টা বিধানসভায় 280টা ক্যাম্প। এই 280টা ক্যাম্প 5 দিন ধরে, শেষের 5 দিন অপারেট করব, যেখানে প্রায় একদিনে 1200 ডাক্তার পরিষেবা দেবে এবং কর্তব্যরত থাকবে, যারা মানুষকে চিকিৎসা সংক্রান্ত মতামত এবং সেই শিবিরগুলোতে ন্যূনতম এক একটা শিবিরে আমরা চেষ্টা করছি 4 থেকে 5টা করে ডাক্তার রাখার। সেখানে রেজিস্ট্রেশন ডেস্ক থেকে শুরু করে এমনকি রেফারেল পরিষেবার একটা আলাদা ক্যাম্প তৈরি করা হয়েছে, যেখানে যে বড় বড় হাসপাতালগুলো রয়েছে কলকাতায়, এমনকি এখানে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ থেকে শুরু করে ওদিকে এসএসকেএম, আরজিকর, বাঙুর, 12টা হাসপাতাল আমরা চিহ্নিত করেছি যেখানে রেফার করে পাঠানো হবে। এবং একটা আলাদা রেফারেল টিম তৈরি করে আমার তরফ থেকে পেশেন্ট পার্টির সাথে যোগাযোগে থাকবে, যে সেই হাসপাতালগুলোতে বা মেডিকেল কলেজগুলোতে যখন তারা পৌঁছাবে, তাদের অ্যাডমিশন সংক্রান্ত কোনো সমস্যা বা কোনো অসুবিধা হলে তৎক্ষণাৎ তাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। এবং প্রায় 23 লক্ষ মানুষকে আমরা এই পরিষেবার মাধ্যমে কেটার করে পৌঁছাতে পারবো। এবং প্রত্যেকটা ক্যাম্প আমরা চেষ্টা করেছি 4টে-5টা করে বুথ ভেঙে একটা করে ক্যাম্প করতে, অর্থাৎ একটা ক্যাম্প প্রায় 5 থেকে 6000 লোককে পরিষেবা দেবে। এবং ডায়মন্ড হারবার লোকসভায় যদি আপনি
2000 বুথ ধরেন, তাহলে 6টা করে বুথে যদি আমরা একটা ক্যাম্প করি তাহলে 300 থেকে 320টা ক্যাম্প হবে। 280টা প্রাথমিকভাবে এখন আমরা ঠিক করেছি, আরো 10-15টা 20টা বাড়তে পারে। তো 300টা ক্যাম্প হবে এবং এক একটা ক্যাম্প 6টা বুথ নিয়ে এক একটা ক্লাস্টার করে 6000 মানুষকে পরিষেবা দেবে এবং সবকিছু বিনামূল্যে, সবকিছু বিনামূল্যে। সেখানে সিনিয়র ডাক্তাররা থাকবে, সেখানে টয়লেট থাকবে, রেজিস্ট্রেশন ডেস্ক থাকবে, পেশেন্ট দেখার আলাদা রুম থাকবে, আলাদা চিকিৎসা সংক্রান্ত যে ডিভাইস প্রয়োজন সেগুলো থাকবে, ইসিজি করার হলে ইসিজিও হবে এবং যে টেস্টগুলো হবে তার ফোনে তার রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে। এবং ধরুন একটা রেফারেল কেস 2 তারিখ ডায়মন্ড হারবার থেকে শুরু হচ্ছে, তাকে পাঠানো হলো ধরুন পিজিতে, এবার তারপর কি হলো তার মতামত নিতে বা সেটা ফলো আপ করতে আবার এই 70 দিন পরে একই জায়গায় ওই শেষ 5 দিন ক্যাম্প বসবে, যাতে তার কোনো অসুবিধা আছে কিনা বা যদি কোনো অসুবিধা থাকে সেটা সমাধান করা বা প্রতিকার করা যাতে যায় সেটা দেখার জন্য এই লাস্ট 5 দিন 280টা 300টা যাই ক্যাম্প হোক, প্রত্যেকটা ক্যাম্পে আমাদের স্বেচ্ছাসেবক, ডাক্তার, স্বাস্থ্যকর্মী সবাই থাকবে। এবং আমি মনে করি ভারতবর্ষে এমন নজিরবিহীন কর্মসূচি, প্রয়াস বা উদ্যোগ কোনো বিধানসভা, কোনো লোকসভায় হয়নি। আমরা প্রায় 3 মাস ধরে এটা করব করব করে, বিশাল যেহেতু একটা কর্মযজ্ঞ, একা কারোর পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয়। আজকে 1200 ডাক্তার এক ছাতার তলায় এসে অঙ্গীকারবদ্ধ হয়েছে, প্রায় 20,000 স্বেচ্ছাসেবক থাকবে, তার সাথে 600-র বেশি ডায়াগনস্টিশিয়ান থাকবে, তার সাথে আমাদের নিজেদের ভলেন্টিয়াররা থাকবে, সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি, এমপি, এমএলএ, পঞ্চায়েত, জেলা পরিষদ সবাই থাকবে। জেলার স্বাস্থ্য ব্যবস্থার সাথে যারা যুক্ত, বিএমওইচ থেকে শুরু করে, সিএমওইচ থেকে শুরু করে, স্বাস্থ্য প্রাইমারি হেলথ সেন্টার থেকে শুরু করে, সুস্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে যারা যেখানে পরিষেবা দিয়েছে সবাই সাহায্যের হাত ইতিমধ্যেই বাড়িয়ে দিয়েছে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে ভারতবর্ষের কাছে আগামী দিন ডায়মন্ড হারবার দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে। আমি অত্যন্ত গর্বিত যে আমরা আলটিমেটলি এটা নতুন বছরে মানুষকে উপহার হিসেবে আগামী 2 তারিখ থেকে 2025-এর জানুয়ারি মাস থেকে আমরা এটা মানুষকে উপহার হিসেবে দিতে পারবো। মানুষের জন্য কাজ করাই আমাদের একমাত্র লক্ষ্য, কর্তব্য এবং দায়িত্ব, দায়বদ্ধতা। আমরা চেষ্টা করেছি বিভিন্ন উন্নয়নমুখী, উন্নয়নমূলক, জনমুখী আমাদের রাজ্য সরকারের প্রকল্প বলুন বা ডায়মন্ড হারবারের ক্ষেত্রেও কোভিডের সময়, লকডাউনের সময় বাড়িতে খাবার পৌঁছে দেওয়া, একদিনে 50,000 টেস্ট করা, 75,000 বয়োজ্যেষ্ঠ মানুষকে সরাসরি ডিবিটির মাধ্যমে মাসে 1,000 টাকা করে ভাতা পৌঁছে দেওয়া। এছাড়াও যে কর্মযজ্ঞের কাজ আমরা করেছি, আমি পুঙ্খানুপুঙ্খভাবে প্রতি বছর পুস্তিকা এবং খতিয়ান প্রকাশ করে আপনাদের সামনে সেটা তুলে ধরেছি। আমার মনে হয়েছিল দীর্ঘদিন ধরে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কিছু করা উচিত। সুস্বাস্থ্য কেন্দ্র, প্রাইমারি হেলথ সেন্টার রয়েছে, আমরা চেষ্টা করেছি আরো 2 ধাপ 3 ধাপ 4 ধাপ নেমে যাতে সেটা সরাসরি মানুষের দোরগোড়ায় পৌঁছে মানুষকে সেই পরিষেবাটা দিতে পারি। এরপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, একে একে করবেন। একটা মাইক দাও। একে একে করবেন, সবাই একসাথে করবেন না। হ্যাঁ, নমস্কার। একটা প্রশ্ন করছি যে কোভিডের একটা বিশেষ উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছিল, যার জেরে এই ডায়মন্ড হারবার মডেলটা আমরা দেখেছিলাম, আপনার পরীক্ষা নিরীক্ষাগুলো আমরা দেখেছিলাম, প্রতিদিনের কাজ দেখেছিলাম। এখন কি এমন পরিস্থিতি তৈরি হলো যে জায়গা থেকে দাঁড়িয়ে স্বাস্থ্য সম্পর্কে আলাদা এভাবে একটা ড্রাইভ আপনাকে নিতে হচ্ছে ডায়মন্ড হারবারের মাটিতে দাঁড়িয়ে? আপনি বলছেন ট্রায়াল, আপনি বলছেন বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা, এবং তিলোত্তমা কাণ্ডে এর সঙ্গে যেটা জুড়ছি যে তিলোত্তমা কাণ্ডের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম যে চিকিৎসকরা রাস্তায়, চিকিৎসক সমাজ, সেই চিকিৎসকদের আজকে আপনি হাত বাড়িয়ে দিলেন, হেল্পলাইন এবং বিভিন্ন হাত বাড়িয়ে দিলেন। কি পরিস্থিতি তৈরি হলো যে জায়গা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে এতটা বড় উদ্যোগ নিতে হলো? চিকিৎসকরা যখন প্রতিবাদ করেছিল, আপনি যদি দেখেন আমার টুইট অন রেকর্ড রয়েছে
যখন তারা প্রতিবাদ করেছিল আমি বারবার বলেছিলাম যে তারা যে বিষয় নিয়ে প্রতিবাদ করছে সেটা ন্যায্য, যে দাবিগুলো নিয়ে প্রতিবাদ করছে তাদের সুরক্ষা, এগুলো ন্যায্য। সুতরাং চিকিৎসকদের হাত আমি আজকে বাড়াইনি। সর্বস্তরের মানুষের সাথেই তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা জনপ্রতিনিধির সুসম্পর্ক রয়েছে। আপনারা বলছেন কি পরিস্থিতি তৈরি হলো আমায় করতে হচ্ছে আজকে স্বাস্থ্য শিবির। আমি যদি 3 ধাপ নামিয়ে গরিব মানুষকে পরিষেবা দিতে চাই, এর মধ্যেও আপনারা কেন কিছু রাজনীতি খুঁজতে চাইছেন? আমি যখন শ্রদ্ধার্ঘ্য করেছিলাম তখন তো আপনি জিজ্ঞেস করেননি। আমি যখন কোভিডের সময়, লকডাউনের সময় গরিব মানুষকে বাড়িতে খাবার পৌঁছে দিয়েছিলাম তখন তো আপনি জিজ্ঞেস করেননি। আমি যখন এই দুর্গাপুজোয় আজ থেকে 2 মাস আগে 70,000 মানুষের বাড়িতে আমাদের প্রতিনিধিদের পৌঁছে দিয়ে কাপড় ঘরে পৌঁছে দিয়েছিলাম তখন তো আপনি জিজ্ঞেস করেননি। হঠাৎ আজকে জিজ্ঞেস করছেন কেন? আমার কাজ মানুষকে পরিষেবা দেওয়া, সেটা বসন্তেও হতে পারে, সেটা গ্রীষ্মেও হতে পারে, সেটা হেমন্তেও হতে পারে, সেটা শীতেও হতে পারে, সেটা জানুয়ারিতেও হতে পারে, ডিসেম্বরেও হতে পারে, ফেব্রুয়ারিতেও হতে পারে, এপ্রিলেও হতে পারে। কোনো সীমাবদ্ধতা নেই। আমি চেষ্টা করেছি আরো 4 ধাপ নামাতে। আমি প্রথমে কি বললাম, আমার কথাটাই আপনি শুনলেন না। আমি বললাম একটা প্রাইমারি হেলথ সেন্টার একটা ব্লকে একটা আছে। এবার একটা ব্লকে যদি আমার 150 বুথ থাকে, আমার সেখানে 30টা কমপক্ষে স্বাস্থ্য শিবির হবে। তা উপকারটা কার? মানুষের। মিডিয়ার তো খুশি হওয়া উচিত, প্রচার করা উচিত, দৃষ্টান্ত হিসেবে ডায়মন্ড হারবার মডেলকে স্থাপন করা উচিত। আজকে চিকিৎসকদের উপস্থিতির সংখ্যা 1200 থেকে 1300, আপনার কলকাতায় টার্গেট 5000। এই আরজি করে ঘটনার পর অনেকেই বলছিলেন শাসক দল এবং সরকার টার্গেট 5000 না, এটা ভুল। আমি বলছি আজকে অনেকে আসতে পারেনি। কালকে রাত্রে আমি বললাম এই অডিটোরিয়ামে 1000টা সিট রয়েছে আর 1400 লোক এসছে। এমনকি পিছনের দিকে আমাদের স্ক্রিন লাগিয়ে 200 চেয়ার পাততে হয়েছে। মধ্যেখানে যে সিঁড়ি ছিল সেখানে লোক বসাতে হয়েছে। উপরে একটা লিমিটের বেশি লোক তোলা যায় না। তো অনেক লোককে আমরা ফোন করে বারণ করেছি যে এসো না, জায়গা দিতে পারবো না। সেই কারণে আমি বলেছি যারা আজকের মিটিংয়ে আসতে পারেনি, পরবর্তী ক্ষেত্রে আমরা যে কর্মসূচিটা নিয়েছি এটা মিটে যাওয়ার পরে এপ্রিল মাসে দরকার হলে কলকাতায় একটা বড় অডিটোরিয়ামে আমি তাদের অ্যাড্রেস করব। অনেকেই বলছিলেন যে আরজি করে ঘটনার পর শাসক দল এবং সরকারের সাথে চিকিৎসকদের একটা দূরত্ব তৈরি হয়েছে। আপনার এই প্রোগ্রাম বা আগামী দিনে কলকাতায় যে প্রোগ্রাম আপনি করবেন, এই দূরত্ব কমবে? কোনো দূরত্ব নেই। যারা প্রতিবাদ করেছে তারা প্রতিবাদ করেছে, প্রতিবাদ করার অধিকার তো সবারই রয়েছে। এবং যে দাবিগুলো নিয়ে প্রতিবাদ করেছে, মুখ্যমন্ত্রী তো জুনিয়র ডাক্তারদের সাথে বসেছে, রাজ্য সরকারের তরফ থেকে মুখ্য সচিব একাধিকবার বসেছে। তারা যে দাবিগুলো উঠিয়েছিল সেই একাধিক দাবিকে মান্যতা দেওয়া হয়েছে, প্রশাসনিক রদবদল সেভাবে করা হয়েছে। কোনো দূরত্ব নেই। যদি কেউ বসতে চায় আমার সাথে, আমি বারবার হাত বাড়িয়ে দিয়েছি, বসুক। আমি আজকে মিটিংয়ে আমি মূলত বিল নিয়ে অনেক কিছু বলেছি। আমার মনে হয় আমি প্রথম দিন যেটা বলেছিলাম যে একমাত্র সমস্যা হচ্ছে অ্যান্টি রেপ ল। আমি আমতলা থেকে দাঁড়িয়েই বলেছিলাম যে সরকার আনুক, আমরা সমর্থন করব। তো সরকার তো আনেনি। আমি সেটাই ওদের বললাম যে আমরা আমাদের বিধানসভায় অপরাজিতা বিল পাস করে বিএনএসএস এর অ্যামেন্ডমেন্ট করে রাজ্যপালের কাছে পাঠিয়েছি। রাজ্যপাল সেটা রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছে। রাষ্ট্রপতির কাছে প্রায় 2 মাস হতে চললো, বিলটা পড়ে আছে, আটকে রয়েছে। এই বিলটা যদি ছেড়ে দেওয়া হয়, এটা যদি আইনে পরিণত হয়, তাহলে যেই এই ঘটনা ঘটাক, এই মানে দানব গুণর আমি মনে করি সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। মানে মহারাষ্ট্রতে আপনি দেখেছেন বদলপুরে, জায়গাটার নাম কি বদলাপুর না বদলপুর, বদলাপুর, স্কুলে পড়ুয়া ক্লাস 2তে পড়ে, 3তে পড়ে, বাচ্চাদের হেনস্থা হতে হয়েছে। তো কেন্দ্র সরকারকে কেউ তো আটকায়নি। তাদের কাছে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তারা কেন্দ্রে রয়েছে, মানুষ তাদের নির্বাচিত করেছে। তারা যদি অর্ডিন্যান্স করে দিল্লি সরকারের ক্ষমতা কুক্ষিগত করে রাখতে পারেন, তারা যদি অর্ডিন্যান্স করে ইডি ডাইরেক্টরের মেয়াদ বাড়াতে পারেন, তাহলে তারা অর্ডিন্যান্স করে একটা অ্যান্টি রেপ বিল আনছেন না কেন? 6 মাসের মধ্যে ভোটাভুটি হবে। আর সংখ্যা কম পড়লে তৃণমূল কংগ্রেসের 29 জন অ্যান্টি রেপ লয়ে ভোট দেবে। আনুন, কেউ তো বারণ করেনি। আমি ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস থেকে মেয়র রোডে ঘোষণা করেছিলাম আমি প্রাইভেট মেম্বার বিল আনবো। তারপরে রাজ্যের
বিধানসভায় অপরাজিতা বিল পাস হয়, এই বিলটা কার্যকরী হলে আর প্রাইভেট মেম্বার বিল আনতে হবে না, আর যদি না হয় আমি প্রাইভেট মেম্বার বিল আনবো। কিন্তু প্রাইভেট মেম্বার বিলের অনেক বাধ্যবাধকতা থাকে, লটারি হয়, ওই সেশনে উঠবে কি উঠবে না আপনি জানেন না, তো আবার পরের সেশনে ট্রাই করতে হবে। তো সেটা 6 মাসও হতে পারে, 1 বছরও হতে পারে, 5 বছরও হতে পারে, ভাগ্যে ঝুলছে। লটারি করে চিটের মতো উঠবে, তারপর আপনার বিল নিয়ে আলোচনা আপনি সুযোগ পাবেন, মোশন মুভ করতে পারবেন, নয়তো পারবেন না। কিন্তু এটা হয়ে গেলে প্রাইভেট মেম্বার বিল লাগবে না, আমি সেটাই ওদের বিস্তারিত বলেছি। আমার একটা লাস্ট প্রশ্ন, স্বাস্থ্যক্ষেত্রে আপনি একটা বড় পদক্ষেপ নিলেন, রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নিজে, এই প্রস্তাব কি আপনার তরফে, আপনি সাংসদ, এই প্রস্তাব কি ওনার কাছে পৌঁছবে যে রাজ্যের প্রত্যেকটি জায়গায় আপনার এই কর্মসূচি নিয়ে যাওয়া হোক বা মানুষ এই পরিষেবাটা পাক? আগে তো শুরু করি, মানুষের কি প্রতিক্রিয়া দেখি, মানুষের প্রতিক্রিয়া ভালো হলে আমি নিশ্চিতভাবে জানাবো। এবং যেখানে যেখানে আমি মানুষের যা প্রতিক্রিয়া পেয়েছি, যদি কোথাও কোনো ইতিবাচক প্রতিক্রিয়া পেয়ে থাকি আমি জানিয়েছি। Can you please elaborate? You have spoken about a helpline for the doctors. In what situation the doctors will reach out to this helpline, and what will be the modus operandi? See, if they have any issues, if they want to stay connected with me, I had launched a helpline about 2 years back where I am directly connected to the people of my constituency. So if there's anything, I have created a priority group from today where 10 people will be dedicatedly working towards the problem faced by the doctors in the upcoming days. So if they have any issues, they can get in touch with me, they can register their problems or grievances, or if they have any suggestions to make, they can call and register them. Sir, you mentioned that this private members bill will not be necessary if Right. the bill is passed. Now, in Parliament, obviously, you requested the centre that to take it up, but within the opposition ranks, we've been discussing issues of what should be raised in Parliament. We've seen so many issues on which the opposition agrees and some issues on which the opposition agrees. Will you discuss with other political parties that are part of the opposition grouping to push for this law that you're talking about No, in Parliament? first, as been briefed by one of our spokespersons the other day, I think Chondima Bhattacharya did the press conference. So it was clearly mentioned that a unanimous decision has been taken in the working committee meeting that a delegation of 15 to 20 women legislators, including MPs, will seek an appointment with the Honorable President of India and request her to clear the bill. So once we get an appointment, and Derek O'Brien, who is the leader of the party in Rajya Sabha, has been entrusted with that responsibility to seek an appointment from the President's office. So once we get an appointment and our legislature go, our team members go, and delegation go and meet the Honorable President, and then we can take a decision on the next course of action. If the need be, I can only move the private member bill. You don't need joint consensus for that. আচ্ছা, আপনি বললেন যে ডাক্তাররা যে রাজ্যে যে যেখানে কোনো অসুবিধায় পড়লে আপনার সঙ্গে হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারবে। আর একটা ডায়মন্ড হারবারের ক্ষেত্রে আপনি রেফারেল সিস্টেম নিয়ে যেটা বলেছেন, যদি কোনো রেফারে কোনো সমস্যা হয় সেও আপনাদের টিমের সঙ্গে যোগাযোগ করলে তার ভর্তির ব্যবস্থাটা হবে। কিন্তু এই রেফারেল সিস্টেম নিয়ে সারা রাজ্য জুড়ে একটা মারাত্মক সমস্যা, যে সমস্যাটা অত্যন্ত সমস্যা, ডাক্তাররাও বারবার করে বলেন যে রেফার হওয়া রুগী ঘুরে বেড়ায়। তো রাজ্যের অন্যান্য ক্ষেত্রে যারা রয়েছেন রেফার নিয়ে যারা ভুক্তভোগী, তাদের জন্য কি কোনো আগামী দিনে কোনো ভাবনা চিন্তা কিছু আপনি চিন্তা ভাবনা বা পরিকল্পনা? আমি আমার জায়গাটা নিয়ে বলতে পারি, সেখানে জনপ্রতিনিধিরা, আমার এখতিয়ার তো ক্রস করার আমার ঠিক না, সেখানে এমএলএ রয়েছে, জনপ্রতিনিধি রয়েছে, এমপি রয়েছে, তারা করুক। যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবে, আপনার কাছে যদি সেরকম স্পেসিফিক কোনো কেস থাকে আপনি জানাবেন আমাকে। এই বিষয়ে আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে কর্মবিরতি চলছিল যে এই সময় অনেক সরকারি ডাক্তাররা, জুনিয়র বা সিনিয়র, তারা কর্মবিরতি সরকারি হাসপাতালে কাজ করছেন না, প্রাইভেট হাসপাতালে গিয়ে তারা কাজ করছেন, এই অভিযোগ এসেছিল এবং স্বাস্থ্য সাথীতে বিরাট অঙ্কের বিলও হয়েছে। মুখ্যমন্ত্রীও বলেছেন তদন্ত চলছে, কি বলবেন অভিষেক দা? সেই মুখ্যমন্ত্রী বলেছেন তদন্ত পথে চলবে, তদন্ত পুলিশ করবে। ইনভেস্টিগেটিং এজেন্সি যদি তদন্ত করে কিছু দেখে কারোর অবহেলা বা গাফিলতির কারণে একটা প্রাণ হারিয়েছে, তারা সে ব্যবস্থা নেবে। তার জন্য বিচার ব্যবস্থা আছে, পুলিশ আছে, আইন আছে, প্রশাসন আছে। এখানে আমি বলার কে? আমি তো সেটাই বললাম, তার জন্য তদন্ত চলছে। সেই তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুলিশ আছে, প্রশাসন আছে, রাজ্য সরকার আছে, বিচার ব্যবস্থা আছে। আমি কি বলতে পারি?
Though you have said that it's a matter of external affairs, but day by day the atrocities on the minorities in Bangladesh is going high. What's your take on whatever is happening there? And what can be done? I have already cleared my stand. I have said this in Delhi. If you go through the constitution, external affairs falls in the union list. And even if the state wants to intervene, it cannot. You have to follow the constitution of the country. The images that's surfacing out of Dhaka and Bangladesh, it's infuriating. It boils your blood. At the same time, I have said that the onus is on the union government to take it with the Bangladesh government or the interim government who is doing such atrocities. I think they should take it up and talk to them in a manner they understand. It should be taken up in the strongest manner with the Bangladeshi government. বাংলাদেশে যা হচ্ছে সেটা তো রাজনীতির বিষয় নয় এখানে। তো বিজেপির অভ্যাস সবকিছু নিয়ে রাজনীতি করা। আরজিকর নিয়ে রাজনীতি করেছে, বাংলাদেশ নিয়ে রাজনীতি করছে। আরে বিজেপির সরকারই তো ক্ষমতায় কেন্দ্রে। এই বীরত্বটা দিল্লিতে গিয়ে দেখাক। আমরা তো চাই যে বাংলাদেশে যে অনাচার চলছে তার বিরুদ্ধে ব্যবস্থা হোক, কিন্তু ব্যবস্থা তো মামাটি মানুষের সরকার বা পশ্চিমবঙ্গ সরকার নিতে পারবে না। আপনাকে তো সংবিধান মানতে হবে। সংবিধানে 3টে লিস্ট আছে, স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট, কনকারেন্স লিস্ট। ইউনিয়ন লিস্টে পড়ে এক্সটার্নাল অ্যাফেয়ার্স। কেন্দ্র সরকার যা সিদ্ধান্ত নেবে, আমি বারবার বলেছি, দলগতভাবে তৃণমূল কংগ্রেস সেই সিদ্ধান্তকে সমর্থন করবে। যে ঘটনা ঘটেছে সেটা নিন্দনীয় এবং দুর্ভাগ্যজনক, একেবারে সমর্থনযোগ্য নয়। যারা এখানে বীরত্ব দেখাচ্ছে তাদের তো উচিত দিল্লিতে গিয়ে বীরত্ব দেখানোর। আর তা না হলে ইউনিয়ন থেকে বলে দিক, ভাই, যে কেন্দ্রীয় সরকার বলে দিক যে রাজ্যের সরকার ব্যবস্থা নিক, আমরা নেবো না। হোম মিনিস্ট্রি বা এক্সটার্নাল অ্যাফেয়ার্স একটা নোটিফিকেশন বার করে বলে দিক, তারপর তারা এসে এখানে রাজনীতি করুক। দুটোর মধ্যে তো একটা করতে হবে। অনুপ্রবেশ হলে কার জন্য হবে? বিএসএফ। তার মানে বিএসএফ এর জন্য অনুপ্রবেশ হচ্ছে। বিএসএফ এর মন্ত্রীকে তার তো উচিত পদত্যাগ করা। আরে বর্ডার কি পশ্চিমবঙ্গ পুলিশ পাহারা দেয়? বর্ডার কে পাহারা দেয়? এসব গল্প অনেক দিন ধরে, 10 বছর ধরে এসব গল্প চলছে। মানুষ বোকা নয়। আমি পাহারাদার, আর আমার গাফিলতির কারণেই যদি অনুপ্রবেশ হয় তাহলে দায় তো আমার। এখানে পাহারাদার তো অমিত শাহ, কেন্দ্র সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী। বিএসএফ তো কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের অধীনে। তো কি করে অনুপ্রবেশ হয়? আপনি সীমাবদ্ধতার জায়গাটাও বললেন, যে আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের যে স্ট্যান্ড সেই প্রসঙ্গটি বললেন, কিন্তু যেটা আমরা দেখলাম যে দলের কোনো অনুমতি না নিয়ে বাংলাদেশ নিয়ে আলোচনা চেয়ে লোকসভার সচিবালয়ে চিঠি দিলেন দলের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়। তার জন্য দলের লোকসভার নেতা রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি ডিল করবেন। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে দল থেকে, তিনি এ বিষয়ে উত্তর দেবেন। যার যেটা এখতিয়ার সে বিষয়ে তাকে প্রশ্ন জিজ্ঞেস করুন। আর কেউ? এই মাইকটা দিয়ে দাও না, শোনা যাচ্ছে না। আপনি বলেছেন যে এখানে রেফার করার বিষয় থাকবে, মানে যারা ক্রিটিক্যাল হবে বা যাদের রেফার করার মতো হবে তাদের 12টি চিকিৎসা কেন্দ্রের নাম আপনি বলে দিয়েছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এসএসকেএম বা এই জাতীয় হাসপাতালে বেডের একটা সমস্যা সবসময় থাকে। সে তো রয়েছে, আগামী দিনেও থাকবে। হ্যাঁ, তাও আমাদের যতটুকু ক্ষমতা রয়েছে, চেষ্টা রয়েছে, আমরা কোনো ত্রুটি রাখবো না। আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখবো না। দেখুন, সব জায়গা থেকে মানুষই তো এসকেএমে আসে, খালি ডায়মন্ড হারবার থেকে তো যাবে না। উত্তর 24 পরগনা থেকে আসছে, হাওড়া থেকে আসছে, হুগলি থেকে আসছে, বর্ধমান থেকে আসছে,
উত্তরের জেলাগুলো থেকে আসছে, সব জায়গা থেকে আসছে। সুতরাং আমরা চেষ্টা করব সেক্ষেত্রে মানে যারা ভর্তি হতে পারবেন না বা তাদের অন্য জায়গায় আমরা হ্যাঁ, চেষ্টা সেটা করব আপনারা অ্যাকোমোডেট চেষ্টা করা, করবেন। যদি সেখানে না হয়। So on the recent assembly election results, for the opposition bloc, Maharashtra was a huge disappointment. As a senior leader of your party, what do you think is your analysis of these election results, that the assembly elections that we saw in several states? What does it tell you? It tells you that one day is too long in politics. And I'm not a political analyst to assess these questions. You have a lot of, doyens and other honchos who will sit in the media channels at 8 p.m. and give gyan to everyone. So ask them. I think one day is too long in politics, and you should not take the people for granted. That's one of the most important learning and takeaways. Acha, aar keu? See, our stand is very clear. We will give priority to the issues of Bengal first. Bengal has been deprived of its rightful dues from the last 10 years. So first you have to understand, people of this constituency, bordering constituency of this state, have elected us to fight for them first. We have no problem, but they also have to understand that Bengal has been deprived of dues equivalent to 2 lakh crore rupees now. Even GST devolutions have not been released. So we will give priority to the issues of the state first. মাইকে বলো। কংগ্রেস একটা নির্দিষ্ট ইস্যুতেই পড়ে থাকছে এবং গত কয়েকদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছে যে বারবার সংসদ মুলতবি হয়ে যাওয়া। কংগ্রেসের এই আচরণকে আপনারা কিভাবে দেখবেন? এটা ওদের অভ্যন্তরীণ ব্যাপার, আমি কি বলতে পারি। আমরা আমাদের দাবি নিয়ে আমাদের অবস্থান স্পষ্ট করেছি যে বাংলার দাবিকে আমরা অগ্রাধিকার দেবো। বাংলার যে গরিব মানুষের টাকা, 100 দিনের টাকা তো এখনো আটকে রেখেছে, বাড়ির টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, এগুলো নিয়ে আগে আমরা আলোচনা চাই সংসদে। জিএসটির টাকা এখনো বন্ধ করে রেখেছে। তা আপনারা এই প্রশ্নটা গিয়ে কংগ্রেসকে জিজ্ঞেস করুন যে আমি বলেছি বাংলার দাবিকে আমি অগ্রাধিকার দেবো, তাদের অবস্থান কি। আমি তো উত্তর দিলাম, তারা উত্তর দিক, তারপর রিয়াকশন নেবেন আমার থেকে। তৃণমূল নিয়ে একটা প্রশ্ন করব। সম্প্রতি যে জাতীয় কর্মসমিতির বৈঠক আমরা দেখলাম কালীঘাটে, সেখানে প্রবীণ নেতাদের খুব আধিক্য এবং যে কমিটিগুলো তৈরি হলো প্রবীণ নেতার নেতৃত্বের একটা খুব প্রাধান্য দেখা গেল। এরপরে একটা লিস্ট বেরোলো, টিভি প্যানেলিস্টদের একটা তালিকা, সেখানে অনেক নবীন প্রজন্মের নেতারা বাদ। অনেকে এটাকে নবীন প্রবীণ দ্বন্দ্বের মধ্যে দিয়ে দেখছেন যে প্রবীণ নেতৃত্বের গোটা বিষয়টিকে হাতে তুলে নেওয়া। এই বিষয়টাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিভাবে দেখেন? এখানে তো দেখার কিছু নেই। ঠিক আছে, দল যদি মনে করেছে, দল শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করেছে, পার্লামেন্টের একটা আলাদা কমিটি তৈরি করেছে, পরিষদীয় দলে বিধানসভার জন্য একটা আলাদা কমিটি তৈরি করেছে, যাদের যোগ্য মনে করেছে তাদের জায়গা দিয়েছে। তারা কতটা যোগ্য, কতটা দক্ষ আগামী দিনে তাদেরকে প্রমাণ করতে হবে। আমি যখন যে দায়িত্ব পেয়েছি আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করেছি, সম্মুখ সমরে লড়াই করেছি। সাংগঠনিক দায়িত্বে আমি যখনই ছিলাম, দল যে দায়িত্ব দিয়েছে, আমি নির্বাচনের সময় আপনারা দেখেছেন আমি করেছি। দল যাদেরকে দায়িত্ব দিয়েছে আমি মনে করি দলের সিদ্ধান্ত শিরোধার্য। তারা কতটা দক্ষ, তারা কতটা পটু, তারা কতটা পরীক্ষিত, প্রমাণ তাদের করতে হবে। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ভারতবর্ষের অর্থনীতি ক্রমশই পিছিয়ে পড়ছে। এই মুহূর্তে জিডিপি 5.4-এ নেমে গিয়েছে। আপনি কি মনে করেন যে বেকার বাড়ছে বিরাটভাবে? মোদী সরকার কি সামলাতে ব্যর্থ হচ্ছে দেশের অর্থনীতি? এটা ডেটা আপনি দেখছেন, আমার বলার কি আছে এখানে? এটা স্টোরি হয়েছে, প্রত্যেকটা খবরের কাগজে আজকে বেরিয়েছে। তথ্য পরিসংখ্যান তো মিথ্যে কথা বলে না। তথ্য যদি বলে জিডিপি নেমে গেছে, এবং জুলাই, আগস্ট, সেপ্টেম্বরের রিপোর্টগুলো আপনারা দেখেছেন। কর্মসংস্থান নিয়ে তো এখানে কোনোদিন সরকার কাজ করেনি। সরকার সাম্প্রদায়িক রাজনীতি ছাড়া, রাজনীতি হওয়া উচিত অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, শিল্প, স্বাস্থ্য, কর্মসংস্থান। এই 7টা টপিকের উপর কোন বিজেপি নেতা কবে বলেছে? আপনি আমাকে দেখান না বার করে। 5 মিনিট বলুন না, ডিবেট করবে, এই 7টা টপিক নিয়ে বলবে। হিন্দু, মুসলমান, সাম্প্রদায়িকতা, ইন্ডিয়া, পাকিস্তান, মন্দির, মসজিদ, কবরস্থান, এই তো রাজনীতি এদের।
কর্মসংস্থান নিয়ে রাজনীতিটা করেছে কবে? দাদা, আজকে দেখা গেল পার্ক স্ট্রিটে একজন বাংলাদেশি জঙ্গিকে গ্রেপ্তার করা হলো, এই বিষয়ে কি বলবেন? কোথায়? পার্ক স্ট্রিটে। আমি জানি না, আমি শুনিনি। কে গ্রেফতার করেছে? কলকাতা পুলিশ। তাদেরকে জিজ্ঞেস করো, তারা প্রেস কনফারেন্স করে নিশ্চয়ই বলবে। যেখানে যা হচ্ছে আমার থেকে প্রতিক্রিয়া চাইলে কি করে হবে? কে কোথায় গ্রেফতার হচ্ছে তুমি কি বলবে? আরে যে গ্রেফতার করেছে আর যে গ্রেফতার হয়েছে তাই সে বলবে। হ্যাঁ, আমি আমার কর্তব্য আমি করেছি। আমি বারবার বলছি দলের সিদ্ধান্ত, নেত্রীর সিদ্ধান্ত শিরোধার্য। এবার তিনি কবে করবেন তিনি জানেন। আমার কাজ, আমি যেটা 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলেছিলাম, যে আমার কর্তব্য, আমার সাংগঠনিক ভাবে আমার যতটুকু, এবং রেজাল্ট দেখে আমি সেভাবে প্রস্তাব রেখেছি। তারপর করবে কি না করবে সেটা দল ঠিক করবে, আর কবে করবে সেও দল ঠিক করবে। ঠিক আছে? তো অনেক দিন পাঠিয়ে দিয়েছি, আমি তো বললাম আগের দিন সেপ্টেম্বর মাসেই আমি পাঠিয়ে দিয়েছি। না না, এগুলো ব্যক্তিগত বিষয়, এগুলো বলা ঠিক নয়। এগুলো যেই বলে থাকুক, দলে আলোচনা করা উচিত। এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আর আমি তো বারবার বলেছি আমি দলে সংগঠন করতে বেশি স্বচ্ছন্দ বোধ করি, আমার ওসব কোনো আশা আকাঙ্ক্ষা নেই। আর কারোর কোনো প্রশ্ন? জাতীয় কর্মসমিতি বৈঠকে আমরা দেখেছি সুখেন্দু শেখর রায়কে ডাকা হয়নি, তাকে কি একেবারে বাদ দেওয়া হলো? এমন কোনো সিদ্ধান্ত জাতীয় কর্মসমিতিতে হয়নি, আর এই নিয়ে আলোচনাও হয়নি। জাতীয় সমিতির বৈঠক সুব্রত বক্সী চিঠি করে পাঠিয়েছিলেন। আমার মনে হয় তাকে জিজ্ঞেস করলে তিনি উত্তর দিতে পারবেন। আর কারোর? যে প্রশ্নটা করছিলেন হুমায়ুন কবির ইস্যুতে, তো আপনার ঘনিষ্ঠ কিছু শিক্ষক নেতা তারা সামাজিক মাধ্যমে আপনাকে বিশেষ প্রশাসনিক দায়িত্বে চেয়ে তারা পোস্ট করার জন্য তাদের অভিযোগ যে তাদেরকে শিক্ষা দপ্তরের বেশ কিছু পদে তারা ছিলেন, তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে একের পর এক নেতা। এটা কিভাবে আপনি দেখছেন বিষয়টা? যে সরিয়েছে বা যে অ্যাপয়েন্ট করেছে সে বলতে পারবে। আমি অ্যাপয়েন্টও করিনি, আমি সরাইও নি। যে অ্যাপয়েন্টিং অথরিটি বা রিমুভিং অথরিটি সে বলতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ।